তো সেই ক্ষেত্রে যে পাহাড় প্রমাণ দুর্নীতি সেটা দেখবে যখন এই মামলাটার অর্ডার হবে। এই 26,000 নিয়ে যা হয়েছে না, এর থেকে আরো বেশি হই হট্টগোল হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন অব্দি আমরা মনে করি যোগ্য অযোগ্যদের তালিকা, সেই যোগ্যদের তালিকাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে, অযোগ্যদের তালিকাও আছে। এই ছেলেমেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে এদের স্বার্থে প্রকাশ করুন, দম্ভ ছাড়ুন। মুখ্যমন্ত্রীর মতন হ্যাবিচুয়াল এবং প্যাথোলজিক্যাল লায়ার ভারতবর্ষ তো ছেড়ে দাও, পৃথিবীর ইতিহাসে তুমি খুব কম পাবে। এই ইচ্ছা করে করে বারবার বিকাশ ভট্টাচার্যের নাম নেওয়া, সিপিএম কে এই রাজ্যে আরো সারফেস করা, সিপিএম কে এই রাজ্যে আরো প্রাসঙ্গিক করার চেষ্টা, আর কিছুই নেই। নিশ্চয়ই প্রস্তুতিটা নিয়ে রাখুন, ভালো করে ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখুন। ভাইবোকেও বলুন, পরিবারের সবাইকেও বলুন যে জেলে যেতে হবে, ব্যাগপত্র গুছিয়ে রাখতে। সব যাবে, গোটা পরিবার যাবে। দাদা, আমরা কার্যত যেমনটা দেখতে পাচ্ছি, প্রাইমারির যে মামলা, সেই মামলা থেকে বিচারপতি সরে দাঁড়ালে এর কারণটা কি হতে পারে? দেখুন, আমি বারবার করে বলছি, যেভাবে এই 26,000 এই চাকরি চলে যাওয়ার পরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিচার ব্যবস্থা, আইনজীবী, বিচারপতিদের যেভাবে টার্গেট করেছেন, এই যে প্রাথমিক যে দুর্নীতির বিষয়টা, প্রায় 36,000 ছেলে মেয়ের ভাগ্য আজকে একটা সরু সুতোয় ঝুলছে। তো সেই ক্ষেত্রে যে পাহাড় প্রমাণ দুর্নীতি সেটা দেখবে যখন এই মামলাটার অর্ডার হবে। এই 26,000 নিয়ে যা হয়েছে না, এর থেকে আরো বেশি হই হট্টগোল হবে। এবং আমার মনে হয় এই যে দুর্নীতি, সেটা তো বিচারপতি নিজে আঁচ করতে পারছেন এবং তিনি বুঝতে পারছেন যে কোন দিকে বিষয়টা যাবে। তো তিনি এটা যা দেখছেন, যেভাবে বিচারপতিদের গালিগালাজ খেতে হচ্ছে, এর আগে অতীতে একজন বিচারপতির বাড়িতে পোস্টার পড়েছে, সৌমেন সেন অত্যন্ত ভদ্র একজন মানুষ, বিচারপতি মানুষ, কলকাতায় থাকেন, হয়তো এই পরিস্থিতিটাকে এড়াতে চাইলেন, আমার মনে হয়, আমার ধারণা। না, তাহলে যে 26,000 বাতিল হয়েছে, আপনি বলছেন প্রাইমারি পুরো প্যানেলও আবার বাতিল? আমি তো বিচারপতি নই, আমি আমার ধারণার কথাটা বলছি। রায় তো শোনাবেন বিচারপতিরা, এবং আমার ধারণা সেটা হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, কোনোভাবে এই বিষয়গুলো এড়িয়ে যাবে না। কিন্তু দাদা, অন্যদিকে মুখ্যমন্ত্রী তো বলছেন যে এই যে নোংরা খেলা, এটা নাকি 2022 থেকে শুরু হয়েছে। 2022-এও তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই সরকার ছিল, তখন তো অন্য কোনো রাজনৈতিক দলের সরকার ছিল না। যত বেশি কথা বলবেন তত বিপাকে পড়বেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন অব্দি আমরা মনে করি যোগ্য অযোগ্যদের তালিকা, সেই যোগ্যদের তালিকাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে, অযোগ্যদের তালিকাও আছে। এই ছেলেমেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে এদের স্বার্থে প্রকাশ করুন, দম্ভ ছাড়ুন। দরকার পড়লে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রস্তাব রেখেছেন, সেই প্রস্তাবের কে মেনে নিয়ে একসাথে বসে এই সমস্যার সমাধান সূত্র বার করুন। আপনি আজকে যে ঢপের মিটিংটা করলেন, এর থেকে কোনো নির্যাস বেরোলো না। টিকিট নিয়েও ব্যবসা হলো, 500 টাকা করে টিকিট, কে ঢুকবে না করবে এ করবে। এক সময় মনে হলো সুবোধ সরকারের মনে হয় চাকরি চলে গেছে, কেউ বক্তব্য রাখছে। সুবোধ সরকারের ওখানে কি ফাংশন, মানস ভূঁইয়ার ওখানে কি ফাংশন? তাই বলছি, বিষয়টাকে একটা মকারির পর্যায়ে নিয়ে চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, তুমি যেমনটা বললে তার কাছে যোগ্য অযোগ্যের তালিকা আছে, কিন্তু মুখ্যমন্ত্রী তো দাবি করলেন যে আপনারা যে মামলা করেছেন তাকে গভর্নমেন্টকে একবার ভাবার সুযোগও দেননি, কে যোগ্য কে অযোগ্য। মুখ্যমন্ত্রীর মতন হ্যাবিচুয়াল এবং প্যাথোলজিক্যাল লায়ার ভারতবর্ষ তো ছেড়ে দাও, পৃথিবীর ইতিহাসে তুমি খুব কম পাবে। এদিকে এই কথাগুলো বলছেন, এদিকে কোর্টের রেকর্ডটা খুলে দেখুন, জাজমেন্ট গুলো দেখুন, বারংবার অপরচুনিটি দেওয়া হয়েছে, বারংবার অপরচুনিটি দেওয়া সত্ত্বেও তারা ডিস্টিংশনটা করেন। তার কারণ নিজেদের পিঠ বাঁচানোর কারণ। অযোগ্যদের তালিকা দিলে অযোগ্যরা যে ধরবে, আমি পয়সা দিয়ে চাকরি পেয়েছি, আমাকে নাম কেন দিলে, এই ধরনের ব্যাপার আর কি। মুখ্যমন্ত্রী আলটিমেটলি এই পরিস্থিতিটাকে অ্যাভয়েড করার জন্য এই সিচুয়েশনটা করলেন। কিন্তু অন্যদিকে তিনি তো মানে আগের বৈঠক বলুন কিংবা এই বৈঠক, তিনি বারংবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করছেন। তিনি সেইবার বললেন তাকে নোবেল দেওয়া উচিত, এইবার বললেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইসোলেটেড করে দেওয়া উচিত। এইসবগুলো করে আলটিমেটলি সিপিএম কে প্রাসঙ্গিক করতে চাইছেন, বিশেষ করে বিকাশ ভট্টাচার্যের নাম নিয়ে ছাড়া অনেকে মামলা করেছে, শুধু একা বিকাশ ভট্টাচার্যের নাম নিচ্ছেন কেন? এগুলো সিপিএম কে প্রাসঙ্গিক করার চেষ্টা, এর মধ্যেও রাজনীতি করে যাচ্ছেন। তবে আইনজীবী হিসাবে বিকাশ ভট্টাচার্যের উপরে যদি কোনো রকম কোনো হামলা বা প্রতিবাদ কিছু করেন মমতা বন্দ্যোপাধ্যায়, বা যদি কোনো রকম কোনো তির্যক মন্তব্য করে থাকে, তার আমি তীব্র নিন্দা করছি, আমি কোনোভাবে সমর্থন করছি না। তবে ইচ্ছা করে করে বারবার বিকাশ ভট্টাচার্যের নাম নেওয়া, সিপিএম কে এই রাজ্যে আরো সারফেস করা, সিপিএম কে এই রাজ্যে আরো প্রাসঙ্গিক করার চেষ্টা, আর কিছুই নেই। তিনি তো তার বক্তব্যে বলেছিলেন যে সিপিএম আমলে চিরকুটে চাকরি দেওয়া হতো, তাহলে বাংলায় এখন হলে তাহলে সিপিএম এর চিরকুট আমলে যখন চাকরি দেওয়া হতো 11 সালের পরে ক্ষমতায় আসার পর থেকে, সেই চাকরি চোরেদের যদি মমতা বন্দ্যোপাধ্যায় না ধরতে পারেন, এর জবাব কাকে দিতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দিতে হবে। যে সিপিএম এর চাকরি চোরেদের ছাড়লে কেন, চোর মমতা তুমি জবাব দাও, আমরা বলবো তো। সিপিএম যদি চাকরি চুরি করে থাকে, তাহলে চোর মমতা তো তাদেরকে ছাড়লেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি সেখান থেকেও আলিমুদ্দিন থেকে কাটমানিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গেছে নাকি? কিন্তু তিনি তো বলছেন যে যারা চাকরি কেড়ে নেয় তাদের ধিক্কার। আমরাও তো তাই করছি, যে চাকরি কেড়ে নিয়েছি তাকেই ধিক্কার জানাচ্ছি। যে চোর মমতার যে চোর মমতার জন্য চাকরি গেছে, যেই চোর মমতা আজকে এই যে বেকার ছেলে মেয়েগুলোর আজকে এই অবস্থা, এই দুর্দশা করলো, সেই চোর মমতাকে তো আমরাও ধিক্কার জানাচ্ছি। আপনারা মামলা করেছেন, অন্যায় হলে মামলা করাটা খুব স্বাভাবিক।
অন্যায় হলে মামলা যদি না করা হয়, অন্যায়টাকে মেনে নেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর আমলে চিরকুটের চাকরির অন্যায়টাকে মেনে নিতে পারেন। আমরা ক্ষমতায় না আসলেও বিরোধী দল হিসেবে থেকেও আমরা তৃণমূলের আমলে সরকারি চাকরির যে দুর্নীতি হচ্ছে তাকে প্রতিবাদ জানাচ্ছি। দাদা, মুখ্যমন্ত্রী কি কোথাও না কোথাও ভয় পেয়েছে জেলে যাওয়ার? মুখ্যমন্ত্রী আগের এই তো যাবে খুব শিগগিরই, তুমি দেখো এই সুপার নিউমারিক হিয়ারিংটা হোক, এবং আমার ধারণা এই নিয়ে যে সিবিআই তদন্ত হবে এতে মুখ্যমন্ত্রীকে জেলে যেতে হবে। সরকার তো এই জন্যই গেছিল সুপ্রিম কোর্টে। ওই যদি প্যারাগ্রাফটা না থাকতো 363 খুব সম্ভবত প্যারাগ্রাফ, রোমান নাম্বার 8, ওই সাবক্লজ যেটা ছিল ওই জাজমেন্টে, ওখানে তো স্পষ্টত বলা ছিল যে সিবিআই চাইলে ক্যাবিনেটের সদস্যদের কাস্টাডি তিনি জিজ্ঞাসা করতে পারবেন। এই পার্টটার জন্যই তো সুপ্রিম কোর্টে গেছে, চাকরি বাঁচাতে গেছে নাকি ধরে? মুখ্যমন্ত্রী তো কারোর চাকরি খায়নি, তিনি তো বললেন যে কাজ করতে গেলে এক দুটো ভুল হয়। ভুল এক জিনিস আর চুরি আর এক জিনিস। সংগঠিত চুরি, সংগঠিত ডাকাতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সংগঠিত চুরি ডাকাতির পয়সায় গোটা ব্যানার্জি পরিবার ফুলে ফেপে উঠেছে। মানুষের যদি ন্যূনতম লজ্জা থাকে এক্ষুনি কথা বলা মুখ্যমন্ত্রীর আজকে উচিত ছিল। প্রত্যেক কটা ছেলে মেয়ের একটাও কথা না বলে পা ধরে ক্ষমা চাওয়া, সেটা মুখ্যমন্ত্রী করেননি। প্রত্যেক কটা ছেলে মেয়ের পা ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি তো বলছেন যে আমরা এক নয়, মনে রাখবেন। আমরাও তো তাই বলছি যে আমরা এক নয়। তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের মতন লড়াই রয়্যাল করবেন। বেঙ্গল টাইগারের যদি মামলা করার ক্ষমতা থাকতো আজকেই মানহানির নোটিশ পাঠাতো। রয়্যাল বেঙ্গল টাইগার বলতো যাই হোক না কেন আমি বনের জন্তু জানোয়ার মেরে খাই, চুরি করে খাই না। আচ্ছা দাদা, বলছি মুখ্যমন্ত্রী বিকল্প ব্যবস্থা নেবেন বলেছেন। কি করবে? সিভিক টিচার বানিয়ে দেবে এদেরকে, সরকারি চাকরি থেকে সিভিক টিচার। ওনার তো বিকল্প বলতে একটাই, সিভিক আর কন্ট্রাকচুয়াল। আমরা বলছি যেরকম পরিস্থিতি চলছে সেটা আমরাও জানি যে মুখ্যমন্ত্রীর কাছে যোগ্য অযোগ্যর তালিকা আছে। এই সমস্ত ঢপের কীর্তনগুলো ছেড়ে যোগ্যর তালিকা প্রকাশ করুন, এই ছেলেমেয়েগুলোকে বাঁচান। অন্তত জেল যাত্রা হবে, সব হবে, ঠিক আছে। ওপরওয়ালার কাছে নিজের অন্তরাত্মায় পরিষ্কার থাকবেন যে আমি এই ছেলেমেয়েগুলোকে আলটিমেটলি এদের বাঁচিয়ে গেছি। তিনি তো বলছেন তিনি এই রায় মানে না, গভর্নমেন্ট যখন লেটার দেয়নি আপনারা কাজ তিনি কে করুন। মানান না মানা? তিনি কে মানান না মানা? তিনি বলেন টাকা ফেরত দিতে হবে না। সুপ্রিম কোর্টে মামলাটি যখন অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট এই অর্ডার যদি কোনো রকম ভায়োলেশন হয়, কোনো কন্টেম্প্ট হয়, মুখ্যমন্ত্রীকে জেলে যাবে, মুখ্যমন্ত্রী জেলে যেতে হবে মুখ্যমন্ত্রীকে। আর মুখ্যমন্ত্রীর পাল্লায় পড়ে এসএসসি চেয়ারম্যানটাকেও জেলে যেতে হবে, জোকারটাকে। কিন্তু বলেন আই ডোন্ট কেয়ার, জেলে গেলে যাব। যাবে সে তো নিশ্চয়ই। তো প্রস্তুতিটা নিয়ে রাখুন, ভালো করে ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখুন। ভাইবোকেও বলুন, পরিবারের সবাইকেও বলুন যে জেলে যেতে হবে, ব্যাগপত্র গুছিয়ে রাখতে। সব যাবে, গোটা পরিবার যাবে।